আজকের ভিডিওতে রায় মার্টিন বসুমিত্রা 2025 সালের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে প্রথম পর্যায়ে মূল্যায়নের যে 6 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল অ্যান্ড জিএমওএনএন হাই স্কুল এইচএস এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে নিচের কোন ঘটনাটি একমুখী, এটা হবে লোহায় মরচি পোড়া। এরপর দুইটা আছে মোমের গলন, এটা হবে ভৌত পরিবর্তন। এরপর তিনটা আছে প্রদত্ত কোন ঘটনাটি পর্যায়বৃত্ত নয়, এটা হবে সুনামি। এরপর চারিটা আছে উভয়মুখী ভৌত পরিবর্তন হলো, এটা হবে চিনির দ্রবণ তৈরি। এরপরে পাঁচটা আছে পেন্সিলের দাগ মোছার ইরেজার তৈরি হয়, এটা হবে রবার গাছের আঠা থেকে। এরপর ছয়টা আছে প্রদত্ত কোনটি পরজীবী উদ্ভিদ, এটা হবে স্বর্ণলতা। এরপরে সাথে তরল মিশ্রিত কোনো অদ্রাব্য কঠিন পদার্থের সূক্ষ্ম কণাগুলিকে ফিল্টার কাগজের সাহায্যে ছেঁকে ওই তরল থেকে পৃথক করার পদ্ধতিকে এটা বলে পরিস্রাবণ। এরপরে আটে আছে কার্বন হলো এক প্রকার, এটা অধাতু হবে। নয়ে সিংকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়, এটা হবে কুইনাইন। 10 একটি যৌগিক পদার্থ হলো জল। এরপরে দুই দিকে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। একে আছে হাইড্রোজেন সালফাইডের সংকেত হলো H2S। দুই ধাতু তাপ ও তড়িতের, এটা হবে সুপরিবাহী। এরপর তিনে আছে পিঁপড়ের মিথজীবী হলো, এটা জাপ পোকাবে। চারে পিতলের বাসনে সবুজ ছোপ ধরা একটি, এটা হবে রাসায়নিক পরিবর্তন। এরপরে তিরিতে গিয়ে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও যে কোনো 8টি। একে আছে একটি অনভিপ্রেত ঘটনার নাম লেখো, এটা হবে ভূমিকম্প হবে। এরপর দুইটা আছে কোনো জায়গায় একদিন ঝড় হলো, এটি পর্যাবৃত্ত না অপর্যাবৃত্ত, এটা হবে অপর্যাবৃত্ত ঘটনা। এরপরে তিনেতে গিয়ে বেমানান শব্দটি খুঁজে বার করো, কার্পাস পাট সন রেশম, এটা হবে রেশম হবে। এরপরে চারিটা আছে প্রদত্ত মৌলগুলির চিহ্ন লেখো, কোবাল্ট, এটা সিও হবে, হিলিয়াম HE। এরপরে পাঁচে আছে মানুষের হাড় ও দাঁত মজবুত করে কোন ভিটামিন মানুষের হাড় ও দাঁত মজবুত করে, ভিটামিন A ও ভিটামিন D। এরপরে ছয়টা আছে পাউরুটি তৈরি করতে কোন ছত্রাক ব্যবহার করা হয়, পাউরুটি তৈরি করতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়। সাথে কেলাসন পদ্ধতিতে পৃথক করা যায় এমন একটি পদার্থের নাম লেখো, এমন একটি পদার্থের নাম হলো চিনি জলীয় দ্রবণ থেকে চিনি আলাদা করা। এরপরে আটটা আছে NH3 যৌগের নাইট্রোজেন মৌলের যোজ্যতা কত, এটা 3 হবে। 9 সবচেয়ে হালকা মৌলের নাম লেখো, সবচেয়ে হালকা মৌলের নাম হলো হাইড্রোজেন। 4 নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একইটা আছে খাবারের জন্য প্রাণীদের ওপর মানুষের নির্ভরশীলতা নিজের ভাষায় লেখো, এর উত্তরটি হলো অনেক ক্ষেত্রে মানুষ বিভিন্নভাবে অন্যান্য প্রাণীদের উপর নির্ভরশীল, যেমন খাবারের জন্য এক মৌমাছি থেকে প্রাপ্ত মধু মানুষের শরীরে বলবর্ধক টনিক ও সর্দি কাশি নিরাময়ে ওষুধ হিসেবে কাজ করে। 2 মুরগি পাঠা ইত্যাদির মাংস ও যকৃৎ মানুষের উৎকৃষ্ট প্রোটিন জাতীয় খাবার। 3 হাঁস মুরগি থেকে প্রাপ্ত ডিম মানুষের প্রোটিন জাতীয় খাবারের চাহিদা মেটায়। 4 গরু মোষ ইত্যাদি প্রাণীর দুধ এবং দুধ থেকে তৈরি ঘি মাখন দই ছানা ইত্যাদি মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে। 5 বিভিন্ন প্রকারের মাছ মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে। এরপর এটা হচ্ছে জামা কাপড়ের জন্য এক রেশম মতের গুটি থেকে পাওয়া রেশম বা সিল্ক দিয়ে উন্নত মানের যে বস্ত্র তৈরি হয়। 2 ভেড়া লোম থেকে প্রাপ্ত উল দিয়ে গরম পোশাক তৈরি হয়। 3 বিভিন্ন প্রাণীর চামড়া দিয়ে চামড়ার জ্যাকেট তৈরি হয়। এরপরে এটা আছে ওষুধের জন্য এক কড মাছের যকৃৎ মিশ্রিত তেল ভিটামিন A ও D সমৃদ্ধ হয়, চোখের জন্য হাড় ও দাঁত গঠনের জন্য উপকারী। 2 শুয়োরের অগ্নাশয় থেকে ইনসুলিন ওষুধ তৈরি হয়। 3 ভেড়া ও ঘোড়ার অন্ত্র থেকে ক্যাটগাট নামক সুতো তৈরি হয়, এটি শল্য চিকিৎসায় ব্যবহৃত হয়। 4 শুয়োরের ত্বক ও অস্থি থেকে জিলাটিন তৈরি হয়, যা ভিটামিন ওষুধে স্টেবিলাইজার হিসেবে ব্যবহৃত হয়। এরপরে দুই দিকে আছে পরজীবী প্রাণী কাকে
বলে তোমার শরীরে বাস করে এমন একটি পরজীবী প্রাণীর নাম লেখো। এর উত্তরগুলি হলো পরজীবী প্রাণী যে সমস্ত প্রাণী অন্য প্রাণীর দেহের বাইরে বা ভিতরে বাস করে, ওই প্রাণী দেহ থেকে পুষ্টিরস শোষণ করে এবং ওই প্রাণীর ক্ষতি করে তাদের পরজীবী প্রাণী বলে। আমাদের শরীরে বাস করে এমন একটি পরজীবী প্রাণী হলো ফিতাকৃমি। এরপরে 3 থেকে আছে মৌলের পরমাণু কাকে বলে? হাইড্রোজেন ক্লোরাইড যৌগ কী কী মৌল নিয়ে গঠিত? হাইড্রোজেন ক্লোরাইড যৌগ হাইড্রোজেন ও ক্লোরিন মৌল নিয়ে গঠিত। এর আগের প্রশ্নের উত্তরটি হলো মৌলিক অণু বা মৌলের পরমাণু যেটা আছে এইরকম মৌলিক পদার্থের পরমাণু দ্বারা গঠিত অণুকে মৌলিক অণু বলে, যেমন হাইড্রোজেন, দস্তা, কার্বন এর অণু ইত্যাদি। এরপরে অথবা এটা আছে জলের অণু কী কী মৌল নিয়ে গঠিত? জলের অণু হাইড্রোজেন ও অক্সিজেন মৌল নিয়ে গঠিত। এরপর এটা হচ্ছে এই অণুতে কোন মৌলের কয়টি পরমাণু আছে? এই মৌলে যেমন হচ্ছে হাইড্রোজেন হচ্ছে 2টি এবং অক্সিজেন হচ্ছে 1টি পরমাণু রয়েছে। এরপর 4টা আছে ধাতুর বৈশিষ্ট্যগুলি লেখো। অথবা এটা আছে পাহাড়ের ওপরে আমাদের শ্বাসকষ্ট হয় কেন? এর উত্তরগুলি হলো ধাতুর বিভিন্ন বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ। 1 হচ্ছে ধাতু নমনীয় হয়, দ্বিতীয়ত ধাতুগুলি প্রসারণশীল হয়, তৃতীয়ত ধাতুগুলি তাপ ও তড়িতে সুপরিবাহী, চতুর্থত ধাতুগুলির ঔজ্জ্বল্য আছে, পঞ্চম ধাতুগুলি সাধারণত শক্ত হয়, ষষ্ঠ ধাতুগুলি সাধারণ উষ্ণতায় কঠিন হয়, সপ্তম ধাতুগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সাধারণত উচ্চমানের হয়, অষ্টম ধাতুগুলির ধাতব শব্দ উৎপন্ন করে। এরপরে পরের প্রশ্নটি হলো যে উঁচু পাহাড়ের উপরে আমাদের যে শ্বাসকষ্ট হয় এর কারণ হলো পাহাড়ের উপরে বাতাসে অক্সিজেনের পরিমাণ কম থাকে বলে শ্বাসকষ্ট হয়। এরপরে 5টা আছে মিথজীবিতা কাকে বলে? উদাহরণ সহ বুঝিয়ে দাও। অথবা এটা আছে দই কিভাবে তৈরি করা হয়? এর উত্তরগুলি হলো মিথজীবিতা প্রকৃতিতে 2টি বা তার বেশি ভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পর বিনিময়ের মাধ্যমে পুষ্টি পদার্থ সংগ্রহ করলে সেই ঘটনাকে মিথজীবিতা বা সিম্বায়োসিস বলে। উদাহরণ অ্যাজোলা ও অ্যানামিনা মিথজীবী সম্পর্ক। অ্যানামিনা ব্যাকটেরিয়া অ্যাজোলার পাতায় বাস করে, পরিবর্তে অ্যানামিনা বাতাসের নাইট্রোজেনকে আবদ্ধ করে অ্যাজোলাকে দেয়, এতে অ্যাজোলার উপকার হয়। এর পরের প্রশ্নের উত্তরটি হলো দই পাতার জন্য যে পদ্ধতি অনুসরণ করা হয়। 1 হচ্ছে পরিষ্কার বাটিতে অল্প দই বা দইয়ের সাজা লাগাতে হবে। 2 দুধ ভালো করে ফুটিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। 3 দইয়ের সাজা লাগানো বাটিতে অল্প গরম দুধ ঢেলে দিতে হবে। 4 দই মিশ্রিত দুধে পাত্রটি ভালোভাবে ঢেকে সারা রাত্রি রেখে দিতে হবে। 5 দইয়ের সাজাতে থাকা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড তৈরি করে দুধকে দইয়ে পরিণত করে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 6 দাগের প্রশ্নপত্রটি ছিল তা সম্পূর্ণ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।